বাংলা রচনা সমাজের কল্যাণার্থে ছাত্র সমাজের অবদান। মানুষ নিজেদের জীবনের প্রয়োজনে সমাজ গড়েছিল। তখন থেকে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ ব্যক্তির নিজস্ব থাকলো না, তা হয়ে উঠল সমাজের। আর সেই সমাজের একটি বৃহৎ অংশ হলো ছাত্র সমাজ। তাদের মধ্যে রয়েছে অফুরন্ত প্রাণশক্তি। এটা একটা কথা লেখা যায়, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। সেই শক্তিকে যথার্থভাবে প্রয়োগ করার জন্যই চাই সঠিক নেতৃত্ব। যোগ্য নেতৃত্বই এই ছাত্র সমাজকে নতুন কল্যাণ ব্রতে উদ্দীপ্ত করতে পারে। কিন্তু সেই যোগ্য নেতৃত্বই আজ সমাজ জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কিছু স্বার্থ স্বার্থান্ধ দন্তসবায়াকা থয়ে ফাঁকা দন্ত নয় স্বার্থান্ধ মানুষের জন্য আজ ছাত্র সমাজ পদে পদে লাঞ্ছিত হচ্ছে। এছাড়া দলীয় নেতাদের স্বার্থসিদ্ধি আজকের ছাত্র সমাজকে করেছে বিপথগামী ও পথভ্রষ্ট। নেক্সট, আজকের ছাত্র সমাজের সামনে বিস্তৃতি কম কর্মক্ষেত্রে পড়ে আছে। তাদের সামনে সমাজসেবার উপযোগী নানা পথ খোলা আছে। এখনো সমাজে অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে পড়ে আছে মানুষ। সমাজে চলছে নানা রকম ঘৃণ্য ষড়যন্ত্র। চলছে সংস্কারের পরিবর্তে কুসংস্কারের দৌরাত্ম্য, অমানবিক শোষণ। এখনো অসংখ্য মানুষ ও অভুক্ত অবস্থায় দিন কাটায়। বেকার সমস্যা আজকের সমাজে এক বিশেষ সমস্যা হয়ে দেখা দিয়েছে। সাম্প্রদায়িকতার বীজ সমাজে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রকৃতির বিরূপতায় সমাজের কখনো কখনো অমানিসার মেঘ নেমে আসে। রোগ মহামারীতে হাজার হাজার মানুষ দিশেহারা। এই সব বিস্তৃতি কর্মক্ষেত্রে ছাত্রদের নিয়োজিত করতে হবে। এইসব বিস্তৃত কর্মক্ষেত্রে ছাত্রদের নিয়োজিত করতে হবে। ছাত্ররাই ভবিষ্যৎ জীবনের রূপকার। ছাত্ররাই সমাজের বুকে নানা অশান্তির বীজ উপড়ে ফেলে শান্তির বীজ বপন করে। কিন্তু ভারতবর্ষে আজকের সমাজ ব্যবস্থায় ছাত্ররা কখনো কখনো হয়ে পড়েছিল উচ্ছৃঙ্খল, আদর্শ ভ্রষ্ট। আমাদের দেশের ছাত্র সমাজ বড় অসহায়। ঘরে নেই ভালোবাসা, বিদ্যালয়ে নেই সঠিক শিক্ষার পদক্ষেপ, শুধু শাসনের ভয়, ভর্ৎসনা আর উপেক্ষা। খণ্ডত্বয় রেফ দন্তস্ব দন্তনাগার। ভর্ৎসনা আর উপেক্ষায় ছাত্র সমাজ আজ কোণঠাসা। তাই তাদের জীবনে আজ অন্তর্দহ হৃদয়কে কুরে তাদের জীবনে আজ অন্তর্দহ এবং তাদেরকে তাই কুরে কুরে খাচ্ছে। তাদের শক্তি বল কেড়ে নিচ্ছে আজকের সমাজ। আজকের ভারত অভাব অভিযোগে জর্জরিত, অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে নিমজ্জিত নিমজ্জিত দন্তনহস্যই ম বর্গজয় বর্গজয় হস্যই ত। দেশের অনেক মানুষ এখনো নিরক্ষর এবং অনেক লোক দারিদ্র সীমার নিচে। এছাড়া লক্ষ লক্ষ মানুষ বেকার, ভূমিহীন চাষি, গৃহহীন ছন্নছাড়া মানুষ ও নগ্ন ক্ষুধার্তদের দীর্ঘশ্বাসে ভারতের আকাশ বাতাস থমথমে। স্বাস্থ্যহীন, আশা বিবর্জিত ও আনন্দরিক্ত মানুষ বেঁচে আছে শুধু বাঁচার তাগিদে। এদিকে শোষণ দিনের পর দিন ঊর্ধ্বমুখী। বক্তৃতার ফুলঝুরি যত বাড়ছে, সাধারণ মানুষের দুঃখও তত চরমে উঠছে। শুধু আশ্বাস আর আশ্বাস, ভাঁওতা আর ভাঁওতা। এমন দিনে ছাত্র সমাজ কি নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে? তারা শুধু দর্শক সেজে তামাশা দেখবে? নিশ্চয়ই নয়। আজ সকলের আগে দরকার শোষিত মানুষকে তাদের লাঞ্ছনা ও বঞ্চনা সম্বন্ধে অবহিত করা। ছাত্র সমাজ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে পারে। অগয়রফলা মূর্ধন্যয় দীর্ঘই, অগ্রণী
ভূমিকা নিতে পারে। রাতারাতি বিদ্রোহ বিপ্লবের আগুন জ্বালবার দরকার নেই। মানুষকে বুদ্ধি জুগিয়ে তাদেরকে সঠিক পথে পরিচালনা করাই হবে ছাত্র সমাজের মুখ্য কাজ। ভারতবর্ষের মতো বিশাল দেশে সমস্যা প্রচুর। রাষ্ট্র বহুবিধ সমাধান করতে উদ্যোগী হলেও সব সমস্যা সমাধান করতে পারে না। সমাজ সেবায় বর্তমান ছাত্র তরুণ সমাজের দৃষ্টিকে নিবদ্ধ করতে হলে সর্বাগ্রে তাদের মধ্যে সুস্থ মানসিকতা গড়ে তুলতে হবে। অর্থাৎ সমাজের কোনো কল্যাণ করতে গেলে তাদের নিজেদের আগে সুস্থ মানসিকতা থাকতে হবে। এটুকু উপলব্ধি তাদের হওয়া চাই যে পরানুকরণ নয়, পরমুখাপেক্ষিতাও নয়, আত্মবিশ্বাসের বলীয়ান হয়ে সৎ চিন্তা ও সৎ আদর্শের পরিপোষণই হলো সত্যিকারের মনুষ্যত্ব। নেক্সট, রাতের রেলগাড়ির আত্মকথা। আমি একটি রাতের রেলগাড়ি, আমার যাত্রা রাত্রিতে, আমার জীবন কালো রাত্রির খামে মোড়া, আমার শৈশব, আমার যৌবন, আমার বার্ধক্য সবই রাতের অন্ধকারে কেটেছে। অবশ্য মাঝে মাঝে সেখানে যে হঠাৎ আলোর ঝলকানি আসে না তা একেবারেই নয়, তবে তা খুব অল্প সময়ের জন্য। সেই হঠাৎ আলোর ঝলকানি শুধুমাত্র আমার অন্ধকারকেই বাড়িয়ে দেয়, কমায় না। আমার যাত্রা পথ হাওড়া স্টেশন থেকে পুরী পর্যন্ত। প্রতিদিন নির্দিষ্ট পথে আমি ছুটে চলি, সেই চলার মধ্যে কোনো বিচিত্র নেই। রাত্রি 11টার পর আমার যাত্রা শুরু হয়। হাওড়া স্টেশনে আলো ঝলমলে পরিবেশ আমার বেশ লাগে। বহু যাত্রী তাদের মানে জিনিসপত্র নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে যাতায়াত করে। কম্পার্টমেন্ট, ক ম পয়াকার টয়রে ময়কা দন্তনয়টা, কম্পার্টমেন্ট খোঁজ করে, খুঁজে পেলে আপন আপন কম্পার্টমেন্টে উঠে পড়েই বিছানা পেতে শোয়ার আয়োজন শুরু করে দেয়। কারণ সকলেরই বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে আসে। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসে, গার্ডের হুইসেল বাজে, সামনে সবুজ সংকেত দেখে আমার চলা শুরু হয়ে যায়। রাত্রির অন্ধকার খান খান করে আমি এগিয়ে চলি। চারিদিকে ঘোর অন্ধকার, মাঝে মাঝে স্টেশন, একটু আধটু টিমটিমে আলো, দু একজন যাত্রী আর দু চারজন হকার ছাড়া আর কারো দেখা পাই না। তবে সব স্টেশনে থামতে হয় না। হাওড়া ছাড়ার প্রায় 1.5 ঘন্টা পর খড়গপুর স্টেশন, সেখানেই প্রথম থামা। কিছু যাত্রী নামে আর কিছু ওঠে, ওঠার সংখ্যাই বেশি। এরপর আবার চলা শুরু। আমার আমার সব যাত্রী তখন ঘুমে অচেতন। একমাত্র টিকিট চেকার, গার্ড ও রেলের ড্রাইভার ছাড়া সবাই গভীর ঘুমে অচেতন। এখন অন্ধকার আরো গাঢ়। আমার চলার গতিও বৃদ্ধি পায়, কারণ কাছাকাছি আর থামার কোনো স্টেশন নেই। এরপর একেবারে বালেশ্বরে বেশ কিছু যাত্রী নামলেও ওঠার সংখ্যা কম। স্টেশনে পান, সিগারেট আর পুরি তরকারি দোকান ছাড়া সবই বন্ধ। অবশ্য দু চারটে কুকুর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে আর ফেলে দেওয়া খাবারের ঠোঙা নিয়ে মারামারি করে। বা বাসের বাসের বা ধ্যাৎ, দু একবার থামতে হয়, সেখানে কিছু যাত্রী নামলে ওঠার সংখ্যা নেই বললেই হয়। রাত্রির আবহাওয়াটা বেশ ভারী হয়ে ওঠে, নিস্তব্ধতা বাড়ে। আমি কিন্তু কোনো কিছু পরোয়া না করে ছুটে চলি। মাঝে একটু জানান দিতে হয়, কারণ রাত্রির অন্ধকারে মানুষ পশু লাইন পার করে। সে হুইসেল দিয়ে তাদের সাবধান করে দিই। তারপর আস্তে আস্তে ভোরের আলো ফোটে, পূর্ব দিকে বেশ আলো হয়ে ওঠে। আমিও আমার গন্তব্যস্থল পুরীতে পৌঁছে যাই। যাত্রীরা সবাই নামে যে যার পথে চলে যায়। আমার কথা কেউ ভাবে না। আমি যে সারা রাত জেগে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিই, আমার প্রতি তাদের কোনো কৃতজ্ঞতা নেই। এটা ভাবতেই আমার খুব কষ্ট হয়। আমি সারাদিন পড়ে থাকি, ধোয়া ঝাড়ায় পৌঁছাই হয় রাত্রের যাত্রার জন্য, আবার সেই যাত্রা। জনজীবনে সংবাদ মাধ্যমের ভূমিকা। বর্তমান যুগে সংবাদ মাধ্যমের প্রভাব সর্বজনবিদিত, কারণ সারা বিশ্ব সর্বজনবিদিতভাবেই, কিন্তু এখানে দেখছি বিদিত, কারণ সারা বিশ্ব আজ মিডিয়া দ্বারা প্রভাবিত।
মিডিয়ার দৌলতে আজ বিশ্ব পৃথিবী আমাদের ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সংবাদপত্র, বেতার, দূরদর্শন, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে যে কোনো বিষয় শিক্ষালাভ সহজ ও সুগম হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের মতো জনাকীর্ণ দেশের জনগণের ক্ষেত্রে এই মাধ্যমগুলি ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা বিকাশে সংবাদ মাধ্যম দূরকে করেছে নিকট, পরকে করেছে আপন, শত্রুকে করেছে মিত্র, তেমনি অনেক ক্ষেত্রে ব্যর্থতাও ডেকে এনেছে ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে। সংবাদ মাধ্যম বলতে কি বোঝো? যে মাধ্যম দ্বারা বেশিরভাগ মানুষ বিভিন্ন বিষয়ে উপকৃত হয় তাকে সংবাদ মাধ্যম বলা হয়। প্রাচীন কাল থেকেই লোকশিক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন মাধ্যম, যেমন কীর্তন, কবিগান, মঙ্গল গান, ছড়া, তরজা, ব্রতকথা, লোকগাথা, কথকতা, পুতুল নাচ প্রভৃতি। এগুলো ছিল যুগপৎ লোকশিক্ষা, লোক মনোরঞ্জনের প্রধান উপাদান। এরপর বিজ্ঞানের কল্যাণে বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র, দূরদর্শন, টেপ রেকর্ডার, ইন্টারনেট প্রভৃতির মাধ্যম চালু হয়। শিক্ষা মানুষের জীবনে এমন খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতোই আবশ্যকাম্য। তাই শিক্ষা বিস্তারে সংবাদ মাধ্যমগুলির ভূমিকা অনস্বীকার্য। কারণ বিশ্ব সভ্যতার অগ্রগতিতে আজ সংবাদ মাধ্যমগুলি ভূমিকা অস্বীকার করা যায় না। সংবাদ মাধ্যমগুলি যেমন মানুষকে একঘেয়েমি থেকে মুক্তি দেয়, মানুষকে আনন্দ দেয়, তেমনি প্রত্যক্ষ বা পরোক্ষ শিক্ষার বিস্তারে সাহায্য করে। খবরের কাগজ, রেডিও, টিভি আজ সেই শিক্ষার অন্যতম উপাদান। এই উপাদানগুলি মানুষের শিক্ষা বিকাশে ও সচেতনতায় বিস্তর ভূমিকা গ্রহণ করে থাকে। সংবাদ মাধ্যম হিসেবে আচ্ছা, আধুনিক যুগে সংবাদ মাধ্যম হিসেবে সংবাদপত্রের গুরুত্ব আজ মানব জীবনে সর্বস্তরে প্রসারিত। শুধু শহরে নয়, সুদূর গ্রামে চায়ের দোকানে সংবাদপত্রের জন্য মানুষ উদগ্রীব হয়ে থাকে। রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞাপন পর্যন্ত সব শ্রেণীর সংবাদ মানুষ সংবাদপত্রে পেয়ে থাকে। রাজনীতি, খেলাধুলো, কৃষি, শিল্প, বাণিজ্য, ইতিহাস, বিজ্ঞান, শিক্ষা, বেড়ানো প্রভৃতি যাবতীয় খবর পাওয়া যায় সংবাদপত্রে। দেশ বিদেশের নানা খবর আলোকে সাধারণ মানুষের জীবন আলোকিত হয়ে ওঠে। আর আছে জীবন ও জীবিকার খবর। খবর পাঠ করলে চাকরি পাওয়া যাবে। কোথায় আছে কথায় আছে যেই সব কথায় আছে যেই সেই সব সুযোগ সুবিধা কোন চাকরিতে সুযোগ সুবিধা কোথায় আছে সেই সব সুযোগ সুবিধা, কোন চাকরিতে সুযোগ সুবিধা বেশি, কোন হাসপাতালে ভালো চিকিৎসার সুযোগ আছে, সেই সব পাওয়া যায় সংবাদপত্রে। বেতার মানুষের জীবনে এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন। সুদূর গ্রামাঞ্চলে সেখানে আজও বিদ্যুৎ পৌঁছতে পারেনি, সেখানে বেতার পৌঁছে গেছে। বেতারের দৌলতে মানুষ যেমন দৈনন্দিন খবরাখবর পেয়ে থাকে, তেমনি মনোরঞ্জনের খোরাকও পেয়ে থাকে। বেতারে আছে গান, নাটক, গল্প, দাদুর আসর, সাহিত্য আলোচনা, গল্পকথকতা, ধর্মীয় আলোচনা প্রভৃতি। দিন রাত্রিব্যাপী এই সব অনুষ্ঠান থেকে মানুষ অনেক কিছুই শিক্ষা লাভ করতে পারে। একজন চাষির কাছে বেতারের কৃষি কথার আসর, বৃদ্ধের কাছে গল্প দাদুর আসর খুবই আকর্ষণীয়। গ্রামীণ মানুষের জীবনে বেতারের ভূমিকা অনস্বীকার্য। দূরদর্শন আজ জনজীবনের একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। শিক্ষা ও মনোরঞ্জনের মাধ্যমে আইসিসি 2012-এর মাধ্যম হিসেবে দূরদর্শনের তুলনা হয় না। আবাল বৃদ্ধ বনিতা এই বোকা বাক্সের মোহে আজ আকৃষ্ট মুগ্ধ। তাই কৃষিজীবী থেকে বুদ্ধিজীবী, শহরবাসী থেকে গ্রামবাসী সকলের কাছেই আজ দূরদর্শন অপরিহার্য। ছাত্র সমাজও দূরদর্শন দ্বারা উপকৃত। কুইজ, সাধারণ জ্ঞান, চিচিং ফাঁক, জানা অজানা, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, রিয়ালিটি শো প্রভৃতি থেকে ছাত্র সমাজ অনেক কিছু শিখতে পারে। বিশেষ মনোরঞ্জনের জন্য এমন মাধ্যম আর দ্বিতীয় নেই। দর্শক অবশ্য মানুষকে ঘরমুখো করে ফেলেছে, ছাত্রদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি করছে। লোক শিক্ষা ও লোক মনোরঞ্জনের ক্ষেত্রে চলচ্চিত্রের অবদান অস্বীকার করা যায় না। কাহিনীচিত্র, নিউজ রিল, ডকুমেন্টারি চিত্র প্রভৃতি নানা মানুষের জ্ঞান ও চেতনার প্রসার ঘটে।
থেকে প্রভৃতি থেকে মানুষের জ্ঞান ও চেতনার প্রসার ঘটে। অবসর যাপনে চরিত্র গঠন, নীতি শিক্ষা প্রসার, সংস্কৃতি প্রসারে চলচ্চিত্র অবদান অনস্বীকার্য। সংবাদ মাধ্যমের যেমন সুফল আছে তেমনি কুফল যে নেই তা নয়, কারণ অতিরিক্ত ব্যবহার মানব জীবনে ডেকে আনে অসঙ্গতি ও অভিশাপ। অতিরিক্ত মিডিয়ার চাপে মানুষ বিপথে পরিচালিত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দূরদর্শনের অভিশাপ ডেকে আনবেই। টিভি সিরিয়াল অনেক ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনুকরণ করতে গিয়ে কিশোর যুবকরা নানা ক্রাইমের কুক্ষি গত হয়ে পড়েছে। অতিরিক্ত দূরদর্শন নির্ভরতা শহরের ও গ্রামের মেয়েদের প্রভাবিত করছে বেশি। অতিরিক্ত বিজ্ঞাপনের প্রভাবে বাজারে বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়ছে, আর তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। রাজনীতির হিংসা বিদ্বেষকে ফলাও করে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে বিপদগামী করেছে। তবে একথা ভুললে চলবে না যে প্রতিটি জিনিসের ভালো মন্দ দুটো দিকই আছে। কুফল যাই হোক না কেন, শিক্ষা বিস্তারের গণমাধ্যমগুলির ভূমিকা বিশেষভাবে স্বীকৃত। আজ মুক্ত অর্থনীতির যুগে খোলা হাওয়ার পরিবেশে কিছু রক্ষাকবচ রেখে সংবাদ মাধ্যমের সুদূরপ্রসারী প্রভাবকে ছড়িয়ে দিতে হবে। কুফল যদি কিছু থাকে তাকে বাদ দিয়ে সুফলটা গ্রহণ করতে হবে। জনগঠনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমাধ্যমগুলির ভূমিকা অস্বীকার করা যায় না। পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতা। পাহাড়ে পাহাড় সবসময় আমাকে টানে। পাহাড় বলতেই চোখের সামনে ভেসে ওঠে অভ্রভেদী তুষারবৃত্ত পর্বতশ্রেণী। পাহাড়ের বিশালতা, দুর্গমতা, সৌন্দর্য, গাছপালা, ঝর্ণা, নদী, সেখানকার সহজ সরল অধিবাসী সবসময় আমাকে আকর্ষণ করে। বাবা বললেন ছুটিতে আমরা আচ্ছা তাই একবার যখন বাবা বললেন ছুটিতে আমরা দার্জিলিং বেড়াতে যাচ্ছি, আমার আনন্দের সীমা রইল না। দার্জিলিং মানে আমার কাছে টয় ট্রেন, চা বাগান, পাইনের সারি, ঝর্ণা, সহজ সরল মানুষজন। কয়েকটা দিন দার্জিলিংয়ের স্বপ্নে মশগুল হয়ে রইলাম। অবশেষে যাওয়ার দিন এসে গেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে বসলুম। সকালবেলা সকালবেলায় নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেলাম। সেখান থেকে টয় ট্রেনে চড়ে দার্জিলিংয়ের পথে যাত্রা করলাম। টয় ট্রেনে চাপার যে কি আনন্দ তা বলে বোঝানো যাবে না। অতি ধীর গতিতে টয় ট্রেন এগিয়ে চলেছে, আমি বিস্মিত হয়ে পথের দুধারের দৃশ্য দেখতে দেখতে চলেছি। পথের চারপাশে চা বাগান, পাইন গাছের বন, ছোট ছোট পাথরের ঝুপড়ি, কর্মচঞ্চল পাহাড়ি লোকজন দেখতে দেখতে চলছি। হঠাৎ এক জায়গায় টয় ট্রেন থামলো। দেখলাম সেটা একটা স্টেশন, নামঘুম স্টেশন। এটাই নাকি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। দুপুরের একটু পরেই দার্জিলিং স্টেশনে পৌঁছলাম। একটা টাঙা গাড়ি ভাড়া করে আগে থেকে বুক করা হোটেল ড্রিমল্যান্ডে গিয়ে পৌঁছলাম। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেতেই গরম গরম পাকোড়া আর চা খেয়ে চাঙ্গা হয়ে উঠলাম। তারপর জামা কাপড় চেঞ্জ করে ম্যালের দিকে যাত্রা করলাম। এরই মধ্যে ম্যালের লোকারণ্য। ছোট ছোট ছেলে মেয়েরা ছোটাছুটি করছে, কেউ বা ঘোড়ায় চড়ছে, কেউ আবার বেঞ্চে বসে গল্প করছে। চারপাশে দোকানগুলিতে বেশ একটা একটু করে নিয়ে করছি। চারপাশের দোকানগুলিতে বেশ ভিড় দেখলাম। চা কফি শপেও ভিড় বেশি। এর মধ্যে বেশ কিছু চেনা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। 7টা থেকে 7টা 25 মিনিটের সময় হোটেলে ফিরলাম। সেখানে মুরগির মাংস, গরম ভাত, ডাল, চাটনি খেয়ে শুয়ে পড়লাম, কারণ পরের দিন টাইগার হিলে যাওয়ার জন্য উঠতে হবে। ভোর 4:30 মিনিটে ভাড়ার গাড়ি এসে ডাকাডাকি শুরু করে দিল। আমরা প্রস্তুত হয়েই ছিলাম। গাড়ি চলল দ্রুত গতিতে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে সূর্যোদয় দেখতে টাইগার হিলে পৌঁছলাম, কিন্তু ঘন কুয়াশার জন্য সূর্যোদয় দেখা হলো না। সেখান থেকে ফিরে আসার সময় দার্জিলিংয়ের রেস কোর্স, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন দেখলাম। দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম, কারণ আগের রাতে ভালো ঘুম হয়নি।
বিকেলে কেনাকাটা করতে গেলাম বাজারে। পরের দিন আরো কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখলাম, ছবি তুললাম প্রচুর। ফিরে এসে একটু রেস্ট নিলাম। মেলে সেদিন শেষ যাওয়া। পরের দিন গাড়ির থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে চেপে সকালবেলায় হাওড়া স্টেশনে পৌঁছলাম। সেখান থেকে ট্যাক্সিতে করে বাড়ি ফিরলাম, কিন্তু দার্জিলিংয়ের স্মৃতি আমার মনে আজও রয়ে গেছে।